এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনুস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল? যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত অভিযোগ উঠেছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে? ছাত্র সমন্বয়কদের হুমকিতে, হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে দিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন, অনেকটা কাপুরুষের মতো আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতাকর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ, হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি গা ঢাকা দিতে পারবেন না। সারজিৎ, হাসানাত আন্দোলনের সময় আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে আসিফ, নাহিদ এই আন্দোলনকে 1 দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনুস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ, তাদেরকে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে। এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করবো বা দল গঠন করবো। তো কাউন্সিলর কারা? বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা? সব তো আওয়ামী লীগের লোকের জন্য ছিল। হয়তো কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে। এদের দিয়ে এখন সারজিৎ হাসানাত সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরিয়ে আনুক, আমরা সাধুবাদ জানাবো। হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই, কিন্তু এই যে 40 কোটি টাকা যমুনা থেকে তারা পেলো, এই টাকাটা কই থেকে আসলো, কেন নিল? এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে, আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন। আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা 1000 ছাত্রকে নিয়োগ করব, সারা বাংলাদেশে তাদের জন্য 500 টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো। ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বহির্বিশ্বের সাথে কী সম্পর্ক আপনারা করেছেন। ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন, ক্রিয়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই। এই যে 4 মাস হয়ে গেল, 4 মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে। যারাই ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ নাহিদের সবগুলো জড়িত। আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা। আরে ভাই, আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নাকি? আসিফ নজরুলকে একা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি? এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই? আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। এরা রয়ের সাথে কাজ করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং কথা বলতো, এখন উপদেষ্টা বসেছে, এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না। এই যে গুপ্ত হত্যা হচ্ছে, 2 দিন পরে দেখবো আমি মারা গেছি, আমার আরেকজন ভাই মারা গেছে। মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না। শেখ হাসিনার আমলে যেভাবে গুম করা হতো, এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আজকে 4-5 দিন হয়ে গেল, অনেকে আহত, অনেকে নিহত। মুন্সিগঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে। তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল, তো বাংলাদেশে কি ক্যামেরা নাই?
কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে, সেখানে কয়টা মোবাইল অ্যাক্টিভ ছিল? বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই? এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই, টাকা কামাচ্ছেন, আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে। দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি, অনেক কিছু হারাইছি, অনেক ভাইকে, অনেক বন্ধু বান্ধবকে আমরা হারাইছি। এর বিনিময় প্রকৃত যারা যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে, এদের পরিবার কিচ্ছু পায় নাই, এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে। আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা টুমিকা রেখেছে, পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে, এরা দেখেন এখন কোটি কোটি টাকার গাড়িতে চলছে। তো আমার ভাইদের এই রক্তের বিনিময়ে যদি আবার ফেসিবাদকে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি। অনেক সমন্বয়করা আমাদের সাথে আপনার পরামর্শ করেছে, তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিব। তো দ্বিতীয় বিপ্লব যেন না করতে হয়। ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক হুঙ্কারে আমাদের সামনে যে উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে, তা সমাজের জন্য কতটা হুমকি, দেশের রাজনীতি সহ গোটা সমাজ ব্যবস্থার জন্য কোন এক্সাম্পল তারা তৈরি করছে, এবং এর যে পারিপার্শ্বিক নানান ধরনের প্রভাব, সেটিতে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি। নতুন করে এই প্রশ্ন করছি এই কারণে যে ছাত্র সমন্বয়কদের হুমকিতে, হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে দিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন। আওয়ামী লীগের সময় যেমন আমরা বুক ফুলিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যেও, ঝুঁকির মধ্যেও কথা বলেছি, এবং অনেকে যে কথাগুলো বলেছেন সেই তারাই আমরা দেখছি যে অনেকটা কাপুরুষের মতো আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি। ডক্টর বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, যার সঙ্গে আমার ব্যক্তিগত সূক্ষ্মতাও রয়েছে, খুব ভালো বোঝাপড়া রয়েছে, তারপরেও তিনি যে উদাহরণটি সৃষ্টি করলেন আমাদের সামনে, অবশ্যই অনেকে আমরা হোঁচট খেয়েছি। বিষয়টি আপনারা জানেন অনেকেই। তারপর একটু বলি যে গত বৃহস্পতিবার রংপুরে একটি অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা না করার বিষয়ে মন্তব্য করেছেন, এবং তিনি যে মন্তব্যটি করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, তার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে হুঙ্কার ছাড়া হলো, তাতে তিনিও লেজ গুটিয়ে নিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি, তিনি বরং অসত্য বক্তব্য দ্বিতীয় পর্যায়ে উপস্থাপন করেছেন। সাংবাদিকদের উপর সব ধরনের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এই কারণে আমরা হোঁচটি খেয়েছি। যদি বক্তব্য প্রত্যাহার করতেন তাও না হয় বুঝতাম যে প্রত্যাহার করেছেন, বরং অসত্যের আশ্রয় নিয়েছেন। তিনি কি বলেছেন রংপুরে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, এমনটাই মিন করে তিনি যা বলেছেন। সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমি কোট আনকোট করছি তার বক্তব্যটি। তিনি বলেন উত্তরে, এ নিয়ে আমরা আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি। আরেক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সব দলের অংশগ্রহণ, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি তাদের দেওয়া হবে না, বাধার সৃষ্টি করা হবে না, সেরকম একটি নির্বাচন আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এবং সেখানে সাংবাদিকরা স্পেসিফিক্যালি আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেছিলেন, তিনি আওয়ামী লীগ শব্দটা দুবার উচ্চারণ করে তিনি বলেছেন যে আমি তো কোনো বাধা দেখছি না। এবং সর্বশেষ পর্যায়ে তিনি যদিও বলেছেন এই বিষয়ে নির্বাচন ব্যবস্থা বা অন্যরা সিদ্ধান্ত নেবে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু আগে যা বলার বলে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুঙ্কার ছাড়লো। হুঙ্কার ছেড়ে তারা গণমাধ্যমে একটি বিবৃতি দিল, যে বিবৃতিতে উল্লেখ করা হলো যে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ, এমনটি বলে তারা বদিউল আলম মজুমদারের প্রতি আহ্বান জানালো যে তার বক্তব্য প্রত্যাহারের জন্য। আমরা কি দেখলাম, এর পরপরই বদিউল আলম মজুমদার তিনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন, তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে অস্বীকার করে, এবং একই সঙ্গে রাতে ঢাকায় ফিরে একটি সংবাদ সম্মেলনও করলেন তাৎক্ষণিকভাবে। সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আপনাদের সামনে বলি। তিনি বলছেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিপুল সংখ্যক ছাত্র জনতা আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে গত 5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমি নানানভাবে ভূমিকা রেখেছি এবং নানা ত্যাগ স্বীকার করে সেই ভূমিকা অব্যাহত রেখেছি, কিন্তু আমার বক্তব্য ভুল ব্যাখ্যা প্রচার আমাকে ব্যথিত ও মর্মাহত করেছে। এই ধরনের অপপ্রচার শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধর রক্তকে অস্বীকার করার শামিল। এবং তিনি বলছেন যে আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এই বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। মানে তিনি এখন একটু অন্যভাবে বলার চেষ্টা করছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে নিয়ম কানুন মেনে যদি নির্বাচনে আসে তাহলে কোনো বাধা নেই। যাই হোক, বলছেন তো। আর এর আগে কি বলেছে সবই তো রেকর্ডেড, টেলিভিশনে প্রচার হয়েছে, এমন না পত্রিকায় এসেছে ভুল ব্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা লেখা হয়েছে, তার মুখের কথায় আমরা শুনেছি।
এবং দ্বিতীয় পর্যায়ে তিনি যে অস্বীকার করেছেন সেগুলো আমরা শুনেছি। কেন এমনটা হবে, কি কারণে? এবং তিনি যে বললেন যে তিনি ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ সরকারের সময়, তিনি নানান ধরনের উদ্যোগের সঙ্গে তিনি জড়িত ছিলেন, প্রতিবাদের সাথে, এই কথাগুলোও সত্য। যদিও তিনি কমিশন প্রধান হওয়ার পরপরই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে তিনি বলেছিলেন যে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে না, সেটি নিয়ে সমালোচিত হয়েছিল। পরে একসময় তিনি চুপ করে গেলেন, তার কারণ আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি। এবং এই যে বদুল আলম মজুমদার সাহেবরা লেজ গুটিয়ে নিচ্ছেন, ভয়ে আতঙ্কে রয়েছেন, কি ভয় তার? তিনি তো কারো চাকরি করেন না, হয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান। কতদিন থাকবেন সেই চাকরিতে? এটা তো আর চাকরি নয়, তাই না? সম্মানী ভাতা পান। সবচেয়ে বড় কথা যে কেন তাদের মতো মানুষেরা এইভাবে চুপসে যাবেন? এর আগে আমরা দেখেছি যখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন 3-3.5 মাস আগে, তখন তিনি একটি মন্তব্য করেছিলেন যার পরিপ্রেক্ষিতে ছাত্র সমন্বয়কদের হুঙ্কারের শিকার তাকেও হতে হয়েছিল, এবং তার দপ্তর পরিবর্তন করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হলো। তারপরে তারা দিব্যি কাজ করে যাচ্ছেন, কোনো ধরনের প্রতিবাদ নেই। বড় আশ্চর্য লাগে, এই মানুষগুলোর তো আর কোনো পরিচয়ের দরকার নেই। তারা এরই মধ্যে যেভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন সাধারণ মানুষের সামনে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি মনে করি আপনারা, আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছিলেন, যে আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান রয়েছে বাংলাদেশে, এটা আমরা অস্বীকার করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মধ্যে যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই কারণে ছাত্রদের হুঁশিয়ারির মুখোমুখি হতে হয়েছিল তাকে। তারপরে তিনি একটু শব্দের উচ্চারণ করেননি। জামাতের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ করে রাখা হলো আইনগত কোনো ভিত্তি ছাড়াই। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় তারা রাজপথে নামতে পারেনি। বিএনপিকে দফায় দফায় যেভাবে সারা বছর নির্যাতন হামলার মুখোমুখি হতে হয়েছে, এই সব কিছুতেই আমরা তো প্রতিবাদ করেছিলাম। এবং জামাতের ক্ষেত্রে অন্তত আমি বলেছিলাম, বা আমার মতো আরো অনেকে বলেছিলেন, যে জামাতকে যদি মানুষ বেছে নেয় নিক না, সমস্যা কি? মানুষ যদি বেছে নেয়, যদি ফেয়ার ফ্রি ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে, সেই সম্ভাবনা যদিও কখনো ছিল না বা এখনো নেই, তারপরেও যেভাবে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে এই দলগুলো পড়েছিল, সেই জায়গায় তো আমরা প্রতিবাদ করেছিলাম। এখনো বলছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন? যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল 2 আগস্টের দিকে, আওয়ামী লীগ সরকার পতনের মাত্র 2-3 দিন আগে। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, এইভাবে নিষিদ্ধ করে কোনো কাজ হয় না, বরং সমাজ এবং দেশের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। ঠিক আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবে? আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, গুম খুনের সঙ্গে তারা যে জড়িত, যে অভিযোগগুলো উঠেছে, দুর্নীতির যে ভয়ঙ্কর বৃক্ষ সমাজের গ্রথিত হয়েছে একেবারে রন্ধ্রে রন্ধ্রে, তার বিরুদ্ধে তো অবশ্যই আমরা কথা বলেছি, এখনো বলছি। অবশ্যই যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ওঠে কোন ভিত্তিতে? এবং এখনো তো নিষিদ্ধ হয়নি, তাহলে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? যদি বলা হয় যে আওয়ামী লীগ যে কাজ করেছে তাতে তারা নির্বাচনে আসবে কিভাবে, এটা জনগণ বুঝে নেবে। এবং যারা ঘোরতর অপরাধী, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা হয়েছে, বিচারে উঠবে। এবং নির্বাচন যেহেতু আরো 1.5-2 বছর লাগবে, প্রাথমিক বিচার হতেই পারে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র সমন্বয়ক কিংবা তাদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, তাদের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত ইলেকশনে আসতে দেওয়া যাবে না, এটা তারা কোন ভিত্তিতে বলছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেরাই তো বৈষম্য সৃষ্টি করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এটাও তো বৈষম্য। আওয়ামী লীগ যেমন বৈষম্য করেছে, তারা নিজেদেরকে একক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছে, স্বৈরাচারী তন্ত্র কায়েম করেছিল। এখন কি? বারবার বলি, সবই ফ্যাসিবাদিতা। যদি ফ্যাসিবাদ কাউকে অভিযুক্ত করা হয়ে থাকে, সেক্ষেত্রে এখন যা চলছে সেটাই ফ্যাসিবাদের বাইরে কিছু নয়। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতাকর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে, যে বাংলাদেশের মাথাটা, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু তার লেজ সহ সমস্ত শরীর রয়ে গিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায়, সব অবস্থানে অবস্থান করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা। আসিফ নজরুলকে উদ্দেশ্য করে উনি কঠিন বক্তব্যটি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি একটু জনাব তারেক রহমানের বক্তব্য শোনাবো, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। লোকগুলোকে দমন করতে হবে, আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে? কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারে দর্শক, এতক্ষণ
পর্যন্ত আমরা জনাব তারেক রহমানের বিচক্ষণ কথাগুলা শুনলাম। বিচক্ষণ কথাগুলোর ভিতরে উনি বলেছেন যে ষড়যন্ত্রের জাল ওরা যেভাবে বুনেছে, আমাদের ভিতরে ওরা লোক ঢুকিয়ে দিয়েছে, ওদের লোক আমাদের ভিতরে আছে। যে কথাটা জনাব তারেক রহমান নিজের মুখ দিয়ে বলেছেন, এই কথাটার উপরে আমি আশা করছি বিএনপি সহ জামাত সহ বিরোধী দলের যারা আছেন, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে 24-এ স্বৈরাচারকে বিদায় দিয়েছেন, আপনাদের এই জনাব তারেক রহমানের এই বিচক্ষণ কথাটাকে মূল্যায়ন করতে হবে। তারেক রহমান সাহেব একা বাংলাদেশের মালিক নয়, বাংলাদেশের মালিক বাংলাদেশের 18 কোটি মানুষ। এবারের 18 কোটি মানুষের যৌথ সংগ্রামে, যৌথ আন্দোলনে তারেক রহমান সাহেব, জামাতের আমির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের ভিতরে আপনারা জেগে উঠেছিলেন। আমরা যারা বিদেশে থেকে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জাগিয়েছিলাম, আজকে আমরা নিজেরা হতাশা নয় বরঞ্চ ভয় আতঙ্কে আছি যে না জানি কখন আবার স্বৈরাচাররা আপনাদের উপরে এসে গলা চিপে ধরে। কারণ স্বৈরাচারের দোসররা প্রত্যেকটা সেক্টরে খুব শক্তিশালী অবস্থায় আছে। এই শক্তিশালী অবস্থা থেকে দূরীকরণ করতে হলে সবচাইতে বড় যেটা দরকার হবে সেটা হলো জামাত, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে, তারা একই সাথে ভাই ভাইয়ের মতো হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে শক্তিশালীভাবে আপনারা রাস্তাঘাটে, হাটে বাজারে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব ক্ষেত্রে আপনাদের অবদান রাখতে হবে। আপনারা যদি নিজেদের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি না দেন, তাহলে সেই শকুনের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানের বক্তব্যটাকে আপনাদের মাঝে তুলে ধরছি, এই কারণে যে আপনারা জনাব তারেক রহমানের কথাগুলার মূল্যায়ন করবেন। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত অভিযোগ উঠেছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে ওঠা কথিত এমন দুর্নীতির অভিযোগ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে কথিত অভিযোগের বিষয়ে ওপেন চ্যালেঞ্জ করেছেন হাসনাত। ওই ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটাও প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকারও প্রমাণ সহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকারও দুর্নীতি হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।